বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি আসলেই ব্যাপক কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল? এতদিন যারা এই দাবিকে হেসে উড়িয়ে দিচ্ছিলেন তাদের মুখে এবার কুলুপ পড়ার সময় এসেছে। কারণ সাবেক পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পর এবার স্বয়ং বিএনপি যেন স্বীকার করে নিচ্ছে যে নির্বাচনে চরম জালিয়াতি হয়েছে। আর মজার ব্যাপার হলো যে জামায়াত ইসলামীকে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কারণে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, এখন খোদ বিএনপি নেতারা সেই একই পথে হাঁটছেন। চলুন দেখি কিভাবে নিজেদের অজান্তেই থলের বিড়াল বের করে দিচ্ছেন তাবড় তাবড় নেতারা, আর আমাদের সুশীল সমাজের মুখোশ কিভাবে খসে পড়ছে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন, না হলে অনেক কিছুই মিস করবেন। বিষয়টা একটু গভীরভাবে বুঝতে হবে। নির্বাচনের পর থেকেই জামায়াত ইসলামীর পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। বিশেষ করে নির্বাচনের দিন সারাদিন ভোট গ্রহণ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোথাও কোনো গ্যাঞ্জাম বা সহিংসতার খবর পাওয়া যায়নি। এমনকি সারাদিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদও দেওয়া হয়েছিল। কিন্তু আসল খেলাটা শুরু হয় মূলত সন্ধ্যা 7টার পর। ফল ডাকাতির এক নতুন ফর্মুলা। শেখ হাসিনার আমল থেকে শিক্ষা নিয়ে তারা এমন এক অভিনব জালিয়াতির পথ বেছে নিয়েছে যা সাধারণ মানুষের ধারণারও বাইরে ছিল। জামায়াত যখন এই ফল ডাকাতি আর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলল তখন অনেকেই নাক সিটকেছেন। এরপর সৈয়দা রিজওয়ানা হাসান যখন প্রকাশ্যে স্বীকার করে নিলেন যে উগ্রবাদী বা বিশেষ কোনো শক্তিকে মেইনস্ট্রিমে বা ক্ষমতায় আসতে না দেওয়ার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছেন এবং এটাই তাদের সবচেয়ে বড় সফলতা, তখন বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যায়। কিন্তু চমকপ্রদ ব্যাপার ঘটল এরপর। কখনো যেন এই জাতীয় শক্তি মেইনস্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইনস্ট্রিম হতে দেই নাই। ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী, দলের জ্যেষ্ঠ নেতা এবং টেকনোক্র্যাট কোটায় হওয়া বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনে জামায়াতের প্রার্থী আব্দুল বাতেনের কাছে হেরে যান। আর এই হারের পর তিনি কি করলেন? তিনি সোজা হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে গিয়ে মামলা ঠুকে দিলেন। অভিযোগ কি? সেই একই অভিযোগ, নির্বাচনে ব্যাপক কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং। শুধু আমিনুল একা নন, তার মতো বিএনপির আরও 8 জন প্রার্থী হাইকোর্টে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। এর মধ্যে বাগেরহাট 2 আসনের মতো জায়গাও রয়েছে। সেখানেও আদালত নির্দেশ দিয়েছেন ব্যালট বাক্সগুলো হেফাজতে নেয়ার এবং আগামী মে মাসে এর শুনানির দিন ধার্য করা হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। আমাদের দেশের কিছু মূলধারার মিডিয়া ফলো করে প্রচার করছে যে হাইকোর্ট নাকি পুনরায় ভোট গণনার নির্দেশ দিয়েছে। এটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা খবর। আদালত শুধু ব্যালট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। বুঝতেই পারছেন কিভাবে ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়। এখন সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, জামায়াত এই নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেছে মোট 7টি, আর বিএনপি মামলা করেছে 8টি। অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলায় এখন জামায়াতের চেয়ে বিএনপি এক কদম এগিয়ে। দর্শক, দেশের রাজনীতির এমন সব জটিল সমীকরণ, পর্দার আড়ালের খেলা আর বুদ্ধিজীবীদের দ্বিমুখী নীতির আসল রূপ নিয়মিত দেখতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। এবার আসুন আমাদের দেশের তথাকথিত সুশীল সমাজ এবং রাজনৈতিক বিশ্লেষকদের দ্বিমুখী নীতির একটা ক্লাসিক উদাহরণ দেখি। ডক্টর জাহিদুর রহমান কিছুদিন আগে জামায়াতকে উদ্দেশ্য করে বলেছিলেন যে দীর্ঘদিন পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জামায়াত ক্রমাগত অপচেষ্টা চালাচ্ছে। তিনি এই অভিযোগ বারবার তোলাকে ক্রাইম বা অপরাধ হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং এর বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন। এখন ডক্টর জাহিদের কাছে আমাদের সরাসরি প্রশ্ন, জামায়াত যদি 7টি মামলা করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার ক্রাইম করে থাকে, তাহলে বর্তমান সরকারের প্রতিমন্ত্রী আমিনুল হক সহ বিএনপির 8 জন নেতার 8টি মামলা করাকে আপনি কি বলবেন? বিএনপি কি তাহলে আরও বড় ক্রাইম করছে না? এই বিষয়ে আপনারা এখন একেবারে নিশ্চুপ কেন? শিকার কারা বেশি করছে? আমাদের দেশের মিডিয়া এবং বুদ্ধিজীবীদের ব্রেন ওয়াশ করার কৌশলটা আসলে কেমন তার আরেকটি জ্বলজ্বন্ত প্রমাণ দিই আপনাদের। 2023 সালের সেপ্টেম্বর মাসের দিকে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এক বক্তব্যে বলেছিলেন, জামায়াত ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের জাকাতের টাকা বাংলাদেশে আনা হবে। আর এই একটি কথা বলার পর দেশের মিডিয়া এবং বুদ্ধিজীবীরা জামায়াতকে নিয়ে আক্ষরিক অর্থেই ট্রল করা শুরু করে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টকশো সব জায়গায় হাসাহাসি।
রাষ্ট্র কি কোনো খয়রাতি জিনিস যে জাকাতের টাকায় চলবে? এমন সব মন্তব্য করে জামায়াতকে রীতিমতো তুলোধনা করা হয়। অথচ আজ যখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রখ্যাত ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহকে ডেকে পাঠালেন এবং দেশের মুসলিম বিশ্বের জাকাত ফান্ড কিভাবে আনা যায়, কিভাবে জাকাত ম্যানেজমেন্ট সিস্টেম উন্নত করে দেশের বেকারত্ব ও অর্থনৈতিক সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে পরামর্শ নিলেন, তখন কিন্তু দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। শুধু তাই নয়, ধর্মমন্ত্রীকে প্রধান করে একটি জাকাত ম্যানেজমেন্ট কমিটিও করা হলো, যেখানে শেখ আহমদুল্লাহকেও রাখা হয়েছে। এই উদ্যোগটি নিঃসন্দেহে চমৎকার এবং আমরা তারেক রহমানের এই দূরদর্শী চিন্তার প্রশংসাও করি। কারণ জাকাতের হাজার হাজার কোটি টাকা যদি সঠিকভাবে দেশে আসে এবং ম্যানেজ করা হয়, তবে আগামী 5 বছরে দেশের বেকার সমস্যা অনেকটাই দূর করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সুশীল সমাজ এবং মিডিয়াকে নিয়ে। যে কথা জামায়াত বললে হয় খয়রাতি বা রাষ্ট্র পরিচালনার অযোগ্যতা, সেই একই কথা, একই উদ্যোগ যখন তারেক রহমান বা বিএনপি নেয়, তখন তা হয়ে যায় মাস্টার স্ট্রোক বা যুগান্তকারী সিদ্ধান্ত। সমস্ত মিডিয়া আর বুদ্ধিজীবীরা এখন তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ, অথচ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে তারা ট্রল করে নাস্তা নাবুদ করেছিল। এই দ্বিচারিতা কেন? দেশে কি এমন কোনো নিয়ম আছে যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি বা পাচারকারীদের কোনো সমস্যা নেই, কিন্তু জামায়াত কোনো ভালো কথা বললেই সেটা খারাপ? বিষয়টা অনেকটা আমাদের সমাজে সেই পুরনো প্রবাদের মতো হয়ে গেছে। গরিবের ছেলে প্রেম করে বিয়ে করলে সমাজ বলে মেয়েটাকে ফুসলিয়ে বের করে নিয়ে গেছে, আর বড়লোকের ছেলে একই কাজ করলে সমাজ বলে তারা লাভ ম্যারেজ করেছে। আমাদের সুশীলদের চোখেও জামায়াত করলে সেটা অপরাধ, আর অন্য কেউ করলে সেটা রাজনৈতিক কৌশল। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা, জুলাই সনদে স্বাক্ষর করার পর এখন উল্টো পথে হাঁটা, এগুলো নাকি বিশাল ইমানদারের কাজ। দিন শেষে এই দ্বিচারিতা আর দ্বিমুখী নীতিগুলোই মানুষের সামনে তাদের আসল চরিত্র উন্মোচন করে দিচ্ছে। আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি ডক্টর জাহেদুর রহমানের মতো বিশ্লেষকদের উত্তরের জন্য। বিএনপির এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মামলাগুলো নিয়ে এবার তারা কি ব্যাখ্যা দাঁড় করান, দেশের জনগণ সেটাই দেখতে চায়। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের এই ভেলকিবাজি আর মিডিয়ার আসল চেহারা সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান। একটা সরকার দায়িত্ব নিয়েছে, এই সরকারের মধ্যে কারো কারো এর আগে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকলে অনেকেরই নেই। খবরের পেছনের আসল খবর এবং এমন সহজ সরল বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। আল্লাহ হাফেজ।